দর্শক শিরোনামেই জানাচ্ছিলাম যে খুলনা জেলা এবং দায়রা জজ আদালতের সামনে বেলা 12টায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে হাসিব এবং রাজন নামের দুই যুবক এরই মধ্যে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে যে বেলা 12টার দিকে 4টি মোটর সাইকেলে জেলা এবং রাজ্য আদালতের সামনে আসে 6 যুবক। এ সময় তারা সেখানে দাঁড়িয়ে থাকা হাসিব এবং রাজনের ওপর খুব কাছ থেকে 5 রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় হাসিব, আহত অবস্থায় পড়ে থাকে রাজন। গোলাগুলির সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ এবং আইনজীবীরা ভয়ে চারদিকে ছোটাছুটি করছেন। পরে পুলিশ হাসিবের মরদেহ এবং রাজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর চিকিৎসকরা রাজনকেও মৃত ঘোষণা করেন। তবে কারা এই হত্যায় জড়িত সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ঘটনার পরপরই আদালতের সমস্ত কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। নিহত হাসিব নগরীর নতুন বাজার এবং রাজন বাগমারা এলাকার বাসিন্দা। আমি শুনছি যে গুলি করছে, তার জন্য আমি চলে আসছি এখানে, বুঝছেন যে এরকম গুলি লাগছে। মনে হয় পথচারী। আচ্ছা, এরা আসামিদের না, ওইভাবে ভিতরে গুলি করছে, দেখলাম আমার পড়ে গেল। পুলিশ স্যাররা রয়েছে, স্যাররা বলতে স্যার এরা বেঁচে আছে, এদের যদি এখনই নেওয়া হয় তাহলে এরা বেঁচে যেতে পারে। কেউ যাচ্ছে না বা আমরাও তো ধরতেও পারতেছি না। আক্রমণ কারা করেছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না, তবে তদন্ত শেষে আপনাদের জানাবো। দর্শক, খুলনা ও জেলা এবং দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্যে যে ঘটনা ঘটেছে এবং এরই মধ্যে 2 জন নিহত হয়েছেন সেখানে, এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী কনক রহমান। কনক, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা এই ব্যাপারে একটু জানাবেন, এবং দুর্বৃত্তদের গুলিতে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কিন্তু আমরা এরই মধ্যে জেনেছি, আহত কি হয়েছেন কিনা আর কেউ, এবং আদালতের এমন ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা গেছে কিনা? এমন ঘটনায় তাও যতদিন জনাকীর্ণ আদালত পাড়ায় স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এমন ঘটনা ঘটতে পারে, সেটা একেবারে অনুমেয়। এই 2 জন নিহত হয়েছেন তার পরিচয় ইতিমধ্যে আপনি দিয়েছেন ঈশ্বর। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা, ওই যে আমরা যেমন বলে থাকি যে রফি মরিবার পর ডাক্তার আসছিল, বিষয়টা কিন্তু ঠিক তেমনটি। ঘটনা ঘটার পরে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন যৌথ বাহিনীর যারা সদস্য আছেন, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, আলামত সংগ্রহ করেছেন। আর 2 জনের মৃতদেহ এখন খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে, এবং এই 2 জনকে কারা হত্যা করেছে, কি কারণে হত্যা করেছে, হত্যা মিশনে অংশ নিয়েছিল কয়জন, সেগুলো জানার আমরা চেষ্টা করছি। হত্যা মিশনে অংশ নিয়েছিল 6 জন, এবং তারা 4টি মোটরসাইকেলে করে আসে, এবং খুব কাছ থেকে তারা প্রথমে হাসিবকে গুলি করে, এরপর তারা রাজনকে গুলি করে। হাসিবকে বুকে এবং মাথায় 3টি গুলিবিদ্ধ হয়, এবং রাজনের বুকে এবং মাথায় 2টি গুলিবিদ্ধ হয়। মোট 5 রাউন্ড গুলি দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে ঘটনাস্থলে যখন হাসিব মারা যায়, তখন অপরজন অর্থাৎ রাজনের মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পাশারি চিপিয়ে একেবারে নির্বিঘ্নে, আমি যেখান থেকে দাঁড়িয়েছে তার পাশ দিয়ে সোজা খুলনা জেলা স্কুলের সামনে দিয়ে চলে যায়। 6 জন এই কিলিং মিশনে অংশ নেয়। তাদের প্রত্যেকজনের বয়স সর্বোচ্চ 25 বছর, অর্থাৎ কিশোর গ্যাং হিসেবে যাদেরকে আমরা চিনি, এরা কিন্তু সেই কিশোর গ্যাংয়ের সদস্য। আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমরা কিছু তথ্য নিশ্চিত হয়েছে আমাদের কাছে বিভিন্ন তথ্যের মাধ্যমে, সেটি হচ্ছে যে 31শে মার্চ পুলিশের অভিযানে এই 2 জন সন্ত্রাসী ধরা পড়েছিল, হাসিব এবং রাজন। এবং এই হাসিব এবং রাজনের কাছ থেকে 4টি দেশীয় অস্ত্র পেয়েছিল যৌথ বাহিনীর সদস্যরা। পরবর্তীতে তারা জামিন পায় ওই অস্ত্র মামলায়। আজকে তাদের আদালতে হাজির হওয়া নির্ধারিত তারিখ ছিল, এই কারণে হাসিব এবং রাজন দুজনেই আদালতে এসে হাজিরা দিয়ে যখন তারা বের হচ্ছিলেন, ঠিক সেই সময় একেবারে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনেই তাদেরকে প্রকাশ্যে গুলি এবং কুপিয়ে হত্যা করা হয়। এই যতটুকু তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়েছে সেটা হচ্ছে, যারা মারা গিয়েছেন অর্থাৎ রাজন এবং হাসিব, এরা হচ্ছে খুলনার বর্তমান যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনার জন্য সবচেয়ে বেশি সক্রিয় যে 2টো বাহিনী, সেই বাহিনীর একটি হচ্ছে পলাশ বাহিনী। সেই পলাশ বাহিনীর সদস্য ছিল রাজন এবং হাসিব, এবং যারা তাদের অপর গ্রুপ গ্রেনেড বাবু নাম, গ্রেনেড বাবু কথিত রয়েছে গ্রেনেড বাবু, সেই গ্রেনেড বাবুর সদস্যরা তাদেরকে হত্যা করেছে। প্রকাশ্যে দিবলোক এরকম হত্যার ঘটনা এর থেকে আরো মনে করেন 1 বা 1.5 যুগ আগে
খুলনা আদালত পরে ঘটনা ঘটেছিল, তখন চরমপন্থী সদস্য আব্দুর রশিদ বালিথা ওরফে তপন নামে একজন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নেতাকে বোমা বর্ষণ করে ছিনিয়ে নিয়ে গেছিল পুলিশের কাছ থেকে। কিন্তু আজকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা না, আজকে বরং কিন্তু আদালতে প্রকাশ্যে এরকম হত্যার ঘটনা খুলনা এটাই প্রথম। একের পর এক খুলনায় হত্যাকাণ্ড, একের পর এক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে দিচ্ছে আসলে এই হত্যাকাণ্ডে আসলে সাধারণ মানুষ কতটা আতঙ্কিত। এই ঘটনার পরপরই আদালত পাড়া স্বাভাবিকভাবেই কার্যক্রম সাময়িক বন্ধ ছিল, পরবর্তীতে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডে কারা অংশ নিয়েছিল, যেটা আমরা বলেছি যে গ্রেনেড বাবুর লোকজন অংশ নিয়েছিল, সেই অংশ নেওয়ার সদস্য তারা, অর্থাৎ তাদের নাম কি সেই সম্পর্কে পুলিশ এখনো কিছু পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। যেহেতু পুলিশ নিশ্চিত করতে আমাদেরকে পারছে না, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। আর এখন আদালত পড়া কার্যক্রম স্বাভাবিক রয়েছে, পুলিশ রয়েছে, উৎসুক জনতা এখানে রয়েছেন এবং সেই সাথে যৌথ বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। সবকিছু মিলে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কথা বারংবার বলতে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে, সেই অবনতির একটি অংশ চালের অর্থে দিবালকের এই হত্যার ঘটনা। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে দুজন মারা গেছে হাসিব এবং রাজনীতি, তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নির্ভরযোগ্য রাখা হয়েছে ময়না তদন্তের জন্য। এখান থেকে সিআইডির কিছু দল এসেছে, তারা এখান থেকে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা পুলিশের তথ্যপত্র সংগ্রহ করছেন। এরপর তারা হয়তো বা বিস্তারিত আমাদের জানালে আমরা জানাতে পারবো। আর যদি তারা না জানান, তারা আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। আমরা আশা করছি দর্শকদের পরবর্তীতে বিষয়টিতে আরো আপডেট জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, কনক রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করা হয়েছে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর। বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন নাকচ করে সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 হত্যা, নির্দেশনা এবং ষড়যন্ত্র সহ 8 অভিযোগ করা হয়েছে। এদিকে অভিযোগ গঠনের বিরুদ্ধে 14 দলের অন্যতম এই নেতা রিভিউ করেছেন, যেখানে বিচার করার এখতিয়ার এবং জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 হত্যা মামলায় বিচারে আসামি পক্ষের সাফাই গ্রহণের বিষয়ে শুনানি রয়েছে আজ। এই মামলায় সবশেষ সাক্ষী দিয়েছেন তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই সপ্তাহে আরও বেশ কিছু তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে বলে আমরা আশা করছি। সুতরাং ব্যক্তিগতভাবে যে সমস্ত যারা টপ কমান্ডার ছিলেন তাদের মামলাগুলো যেগুলো তদন্ত শেষ হয়েছে, এই সপ্তাহে আমরা আশা করছি কয়েকটি তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আদালতে দাখিল হবে। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। এই মুহূর্তে সরাসরি আমরা তার সাথে যুক্ত হব। সৈকত, আজকে ট্রাইব্যুনালের কি কি কার্যক্রম চলছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। বেশ কিছু মামলার কার্যক্রম হয়েছে। আপনি শুনছিলেন যে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া 6 জনকে হত্যা সহ শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র বা নির্দেশের দায়িত্বে জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে যে আজকে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার কাজ সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তো আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরে যে বিষয়টি, যে অভিযোগ গঠন করা হয়েছে ইনুর বিরুদ্ধে, সেই অভিযোগের গঠনের বিরুদ্ধে তিনি একটি রিভিউ আবেদন করেছেন এবং তিনি সেখানে কি বলেছেন, এই জুলাই অভ্যুত্থানকে তিনি কি বলেছেন, ট্রাইব্যুনালের যে আইন বা বিচার নিয়ে তিনি কি অভিযোগ করেছেন, সেই সব বিষয়ে কিন্তু আজকে দুই পক্ষের শুনানি হয়। এক ধরনের উত্তেজনা ট্রাইব্যুনাল বিরাজ করে এবং ট্রাইব্যুনাল এইসব মন্তব্যের জন্য যে প্রসিকিউটর বলে যে তার বিরুদ্ধে আদালত অবমাননা এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল অভিযোগ আনা উচিত। পরে আদেশ দেন ট্রাইব্যুনাল, ইনুর আবেদন রিভিউ খারিজ করে দেন এবং আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন এবং এই মামলায় 20 জনের মতো সাক্ষী দেবে এমনটা আমরা শুনেছি। এর বাইরে ট্রাইব্যুনাল 1-এ আরেকটি আদালত অবমাননার অভিযোগের বিষয় রয়েছে। বিএনপি নেতা কিশোরগঞ্জের আইনজীবী ফজলুর রহমান, তিনিও শেখ হাসিনার মামলা রায়ের পরে কিন্তু একটি বেসরকারি টেলিভিশনে তিনি বক্তব্য দিয়েছিলেন ট্রাইব্যুনালের বিচার রায় নিয়ে এবং সেটাও আদালত অবমাননার অভিযোগ এনেছেন প্রসিকিউশনের
পক্ষ থেকে, এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে এই ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন এবং তার যে একাডেমিক সার্টিফিকেট সেগুলো নিয়ে আসতে বলা হয়েছে। এর বাইরে আরেকটি বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, র্যাবের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই ঘটনায় র্যাবের যে 3 কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধেও আজকে শুনানি হয়েছে এবং আগামী 5 ফেব্রুয়ারি মানে 2 মাস তাদের তদন্ত কার্যক্রম শেষ জন্য সময় দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে শাপলা চত্বরের যে মামলাটি, সেই মামলাও তদন্ত কার্যক্রম চলছে। সেখানে শাহরিয়ার কবির তাকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকেও আগামী 8 ডিসেম্বরের ট্রাইব্যুনালে নিয়ে আসার কথা বলা হয়েছে। সব মিলিয়ে যে বিষয়গুলো আজকে হয়েছে, 4টি মামলা ট্রাইব্যুনাল 1-2 হয়েছে এবং সব শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেটা বললেন যে যেহেতু শেখ হাসিনা রায়ের পর আরও বেশ কিছু মামলা রয়েছে আলাদা আলাদাভাবে, সেই মামলাগুলোরও তদন্ত প্রতিবেদন বা ফর্মাল চার্জ খুব শীঘ্রই দেওয়া হবে। তো সেই বিষয়ে আমরা খোঁজ নিয়েছিলাম, সেখানে সালমান এফ রহমানের নাম রয়েছে, সেখানে রাশেদ খান মেননের কথাও শুনেছে এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আমরা এমনটা শুনেছি, যদিও আনুষ্ঠানিকভাবে বলেনি। ইরশাদ, সব মিলিয়ে এখন পর্যন্ত বা আজকের মতো ট্রাইব্যুনাল কার্যক্রম এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। সৈকত সাদিক ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায় জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান জানিয়েছেন, যে কোনো ইস্যুতে আশ্বাস নয়, তা বাস্তবায়নও করবে তারা। সকালে মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানিয়েছে তিনি। শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সমাজে কোনো দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে হবে না। তিনি জানান, পুরুষতান্ত্রিক সমাজে এখনও নারীদের নিজস্ব সত্তা তৈরি হয়নি। বৈষম্য দূর করতে রাজনীতিতে সব নীতি অনুসরণ করতে হবে। দেশ থেকে দুর্নীতি দূর করতে জামায়াত বদ্ধপরিকর বলেও জানিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা। সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। সরকারের দায়িত্ব হচ্ছে, যে জনগণ আমাকে এই দায়িত্ব দেবে, আপনাকে এই দায়িত্ব দেবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া। আল্লাহ সামর্থ্য দিলে সেটাই আমরা এই সংস্কৃতি রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই। আপনারা দোয়া করবেন আমরা যেন হিপোক্রেট না হই, রাজনীতিবিদের না হই, আমরা যেন রিয়েলি সোশ্যাল সার্ভেন্ট হতে পারি। আল্লাহ যেন দান করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে 8 ইসলামী দলের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আমরা চলে যাচ্ছি তার কাছে। রুশো, একটু জানাবেন সমাবেশ কি শুরু হয়েছে কিনা, আর তাদের 5 দফা যে দাবি, এই দাবিগুলোর মধ্যে কি কি আছে? সমাবেশে জনসমাগম কেমন দেখছেন? আসলে সমাবেশটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সমাবেশে যে সমস্ত বক্তাদের আজকে বক্তব্য দেওয়ার কথা, তারা অধিকাংশই এসে উপস্থিত হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াজুল পরোয়ার, তিনি উপস্থিত হয়েছেন। এছাড়াও যে সমস্ত 8টি দল, সেই 8টি দলের বেশিরভাগ নেতাকর্মীরাই বা যারা আসলে মঞ্চে বক্তব্য রাখবেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আপনি জানতে চাইছিলেন যে উপস্থিতি, এখানে এই যে মাদ্রাসা মাঠ, এটি মোটামুটি আসলে বেশিরভাগটি পূর্ণ হয়ে গেছে, যেহেতু এখানে 8টি দলের আসলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবে যে নেতাকর্মীদের এক ধরনের যে সরব উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ছে। পাশাপাশি যে 5 দফা দাবি নিয়ে তারা আসলে বক্তব্য রাখছেন, তাদের যে প্রধান যেটি দাবির কথা তারা বলছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে আদেশ জারি এবং উক্ত আদেশের উপরে আসলে গণভোট, সেই গণভোটটি আসলে জাতীয় নির্বাচনের দিনে নয়, আগে জাতীয় নির্বাচনের আগেই তারা দাবি জানাচ্ছেন। এছাড়া নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত গণহত্যা বা দুর্নীতি হয়েছে সেগুলোর বিচার করা এবং জাতীয় পার্টি 14 দল সহ তাদের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা, এই দাবিগুলো মূলত মোটা দাগি তারা জানিয়ে আসছেন এবং আজকে সমাবেশ থেকেও কিন্তু বক্তারা এই দাবিগুলোই তুলছেন। তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিস্ট অধ্যায় তারা শেষ করেছেন, তারা আবারও আন্দোলনে আর নতুন করে যেতে চান না। তারা আসলে যে গণতন্ত্রের চর্চা সেটি চালিয়ে যেতে চান এবং একটি অবাধ সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড যে নির্বাচনের সেটি তারা চান। সেই ক্ষেত্রে আসলে সেই দাবিগুলো তারা এখানে রাখছেন। এখন আসলে যেহেতু কেবলই বক্তব্য অনুষ্ঠান
অবস্থান শুরু হলো। এখন শীর্ষ স্থানীয় যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এই সমাবেশে বক্তব্য রাখবেন এবং সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের যে বার্তা সেটি প্রদান করবেন। যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে। বাস্তবায়নে চরম অদক্ষতা এবং অনিয়ম লুটপাটের ভয়াবহ অভিযোগ থাকার পরও 16,000 কোটি টাকার বিশাল 2 প্রকল্প অনুমোদন পাচ্ছে স্বাস্থ্য খাত, যা পাশ হতে পারে 1 ডিসেম্বরের একনেক সভায়। এর মধ্যে স্বাস্থ্য এবং পুষ্টি সেবা সংক্রান্ত এক প্রকল্পের বিপরীতেই বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় 13,000 কোটি টাকা। বিশ্লেষকরা যেটা বলছেন যে যথাযথভাবে যাচাই বাছাই না করেই নেওয়া এসব প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন বহুদিনের। এমনকি এই খাতের উন্নয়নে প্রতি বছর বাজেটে মোটা বরাদ্দ থাকলেও তা খরচ করতে পারে না সংশ্লিষ্ট বিভাগগুলো। উল্টো কাজের মান ও অনিয়ম লুটপাটের প্রমাণও মিলেছে বিভিন্ন সময়ে। আইএমএডির তথ্য অনুযায়ী গেল 5 বছরে এ খাতে বরাদ্দ বাড়লেও কমেছে বাস্তবায়নের হার। এমন অবস্থার পরও হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট নামে 13,000 কোটি টাকার বিশেষ প্রকল্প উঠছে সোমবারের একনেকে। এর মধ্যে 3,000 কোটির বেশি খরচ হবে 365টি ভবন নির্মাণে, আর ওষুধ ও টিকা কেনায় খরচ হবে 6,000 কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে অনুমোদন পাচ্ছে 3,000 কোটির আরেকটি প্রকল্প, জানিয়ে প্রশ্ন তুলেছেন এই বিশেষজ্ঞ। এরকম একটি প্রকল্পে অনাবাসিক ভবনে 3,184 কোটি টাকা ভবন নির্মাণের জন্য ব্যয় করা, এটা আমার মনে হয় যে এখন পুনর্বিবেচনার দাবি রাখে। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এগুলিতে বরাবরই বড় প্রকল্প আসতে বাধা নেই, কিন্তু সেই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করে সেটা যদি জাতির কল্যাণে ব্যবহৃত হয় তাহলে ঠিক আছে। চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট 29টি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এসবের বিপরীতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 12,000 কোটি টাকা, কিন্তু অদক্ষ কর্মকর্তাদের কারণে 4 মাসে খরচ হয়েছে মাত্র 1%। একটা প্রকল্পের 2, 3, 4, 5, 6 জন ওপিডিও হয়ে যায় এই 5 বছরে। আমাদের দেশে তো যেহেতু রাজনৈতিক ড্যাশিং পুশিং আছে, বিভিন্ন রকমের রেফারেন্স দিয়ে কাজ পায়, তাহলে এখানে যোগ্য ফার্মে কিন্তু কাজ দেওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। এমনি অদক্ষ, এমনি তাদের অন্যদিকে তাদের লিকুইডিটি ক্রাইসিস আছে। প্রতি বছর স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ থাকলেও চিকিৎসা ব্যয়ের বড় একটা অংশই খরচ করতে হয় নিজের পকেট থেকে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। দর্শক, এবারে যে প্রসঙ্গে আমরা যাচ্ছি, দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করবেন 4 দফা দাবিতে আন্দোলন করা শিক্ষকরা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি 9ম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে তাদের এই আন্দোলন। রোববার সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় তারা দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশেরও দাবি করেন। তারা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। দাবি না মানা হলে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। এখানে সারা বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমিকের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত হয়েছেন 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে এখানে অবস্থান কর্মসূচি। সরকারি মাধ্যমিকের দীর্ঘদিনের দাবি উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আলাদা করে স্বতন্ত্র শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। উল্লেখ্য যে এ ব্যাপারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সদাশয় সম্মতি জ্ঞাপন করেছেন, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি হয় না। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। আজ সকাল থেকে কি পরিস্থিতি সে সম্পর্কে খোঁজ রাখছেন সহকর্মী মাহিলা ইসলাম। এই মুহূর্তে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মাহিলা, একটু জানাবেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই মুহূর্তে কি অবস্থা, কিছুটা উন্নতি হয়েছে কিনা? চিকিৎসকরা যে চিকিৎসকরা রয়েছেন তারা এখন পর্যন্ত বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কিছু জানিয়েছেন কিনা? জি ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যদিও সকাল থেকেই আমি এখানে রয়েছি। একটি কথা যদি বলতে হয় সেটি হচ্ছে যে সকাল থেকে এখন পর্যন্ত আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক এই অবস্থায়, তবুও দলের কোনো নেতাকর্মীদেরকে কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি আজকে। কারণ গত শুক্রবার এবং শনিবার সাধারণ নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং সেই সাথে বিভিন্ন দলের নেতারা কিন্তু এসেছিলেন গতকাল বেগম
বেগম খালেদা জিয়াকে দেখতে। কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত যদি আপনাকে একটু দেখাই এখানকার পরিস্থিতিটা, যে সাধারণ নেতাকর্মীদের ভিড় তো একদমই কম, সেরকম নেতাকর্মী একদমই নেই। যদিও কিছু কিছু নেতাকর্মী আসছেন এবং তারা কিছু তথ্য জানার চেষ্টা করছেন এবং পরবর্তীতে আবার তারা চলে যাচ্ছেন, এরকম একটি পরিস্থিতি। তবে দলের থেকে কিন্তু কোনো কেন্দ্রীয় নেতা এখন পর্যন্ত এখানে আসেনি এবং আমরা দলীয় কিছু সূত্রে জানতে পেরেছি বেগম খালেদা জিয়া চোখ মেলে তাকিয়েছেন, লিকুইড খাবার গ্রহণ করছেন এবং তিনি সাড়া দিচ্ছেন। তবে চিকিৎসকের তার শারীরিক অবস্থার আসলে মূল আপডেট বা চিকিৎসকের সঠিক তথ্য ছাড়া আসলে কোনো কিছুই ভিত্তি নিয়ে বলা যাচ্ছে না যে আসলে তিনি কি পরিস্থিতিতে আছেন, আদৌ তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে কিনা, নাকি তার থেকে খারাপ অবস্থায় গেছে, নাকি তিনি কোন তার অবস্থা আসলে এখন কি পর্যায়ে আছে সেটি কিন্তু এখন পর্যন্ত দল থেকে বা চিকিৎসকের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়নি। যদি দুই একজন লোক উৎসুক নেতাকর্মীর সাথে কথা বলি, তাদের মনের অবস্থা যদি একটু জানতে চাই যে তারা এখানে দেওয়ার আচ্ছা আপনাদেরকে এখানে যে গতকালকে নির্দেশ দেওয়ার শর্ত যে আপনারা এখানে এসেছেন, আসলে কেন এসেছেন, এখানে কি জানতে এসেছেন? আমরা আছি ম্যাডামের সুস্বাস্থ্য কামনার জন্য, ম্যাডামকে আল্লাহ ভালো রাখুক এটাই আমরা দোয়া করার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য আছি। জি, ম্যাডাম হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, হ্যাঁ, তো ম্যাডাম সুস্থ হওয়ার জন্য আমরা সকলেই দেশবাসী দোয়া কামনা করি আর কি, এই জন্য আসলে যেমনটি বলছিলাম ইরশাদ, এখানে আসলে অনেক নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন তার শারীরিক অবস্থা আসলে এখন কোন পর্যায়ে আছে সেটি জানার জন্য। এখন এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে এটি আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, বেগম জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আগামী বাজেটের আগে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR এই সিস্টেম চালু না করার আহ্বান জানিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। এই সিস্টেম চালু হলে কয়েক লক্ষ মোবাইল বন্ধ হয়ে যাবে, এতে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এছাড়া ব্যবসায়ীদের সাথে বসে এই সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে কয়েক হাজার ব্যবসায়ীর এমন মানববন্ধনে যোগ দিয়ে এই আহ্বান জানান। NEIR সিস্টেমকে কেন্দ্র করে মোবাইল বাজারে নতুন সিন্ডিকেট গঠনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের মোবাইল ফোন বিক্রেতারা। তারা জানিয়েছেন NEIR এই ব্যবস্থা বাতিল নয়, এর সংশোধন করতে হবে এবং তা এমনভাবে করতে হবে যেন মোবাইল শিল্প, ভোক্তা এবং বিক্রেতাদের স্বার্থ বজায় থাকে। আর ব্যবসায়ীদের সাথে কথা না বলে এই ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি ঠিক নয় বলেও মন্তব্য করেন মোবাইল ফোন বিক্রেতারা। যদি এই সিস্টেম চালু হয় শুধু 10টা 8টা 9টা লোকের কাছে ব্যবসা চলে যাবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই হটকারিতার সিদ্ধান্ত নেয়ার কারণে আমাদের মাঝে আমাদের হাতে যে প্রোডাক্ট আছে, কয়েক হাজার কোটি টাকার প্রোডাক্ট আমাদের হাতে আছে, তো এই প্রোডাক্টগুলি নিয়ে আমরা কোথায় যাব? সরকারের প্রতিটা মহলের কিসের ভয় আমাদের সাথে কথা বলার? আমরা প্রতিটা মহলকে চিঠি দিয়েছি, আমাদের চিঠির কোনো প্রকার জবাব দেওয়া হয় নাই। বাংলাদেশের মোবাইল সেক্টরটাকে আপনি 9টা কোম্পানির কাছে জিম্মি করতে পারেন না। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন করার দাবিতে একাধিক স্থানে অবরোধ কর্মসূচিতে অংশ নেয় স্থানীয়রা। রোববার সকাল থেকে চট্টগ্রাম জেলার লোহাগড়া, সাতকানিয়া এবং কক্সবাজারের চকরিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়েছে। নিরাপদ সড়কের দাবি তুলে সাতকানিয়ার কেরানীহাট অংশে জমায়েত হতে থাকে শত শত মানুষ। সড়কে অবস্থান নিয়ে খুব দ্রুত এই মহাসড়ক সম্প্রসারণ করে 6 লেনে উন্নীত করার দাবি জানান আন্দোলনকারীরা। তারা দাবি করেছেন বছরে শতাধিক দুর্ঘটনায় প্রায় 5 শতাধিক মানুষের মৃত্যু হয় এই সড়কে। আন্দোলনকারীরা বলছেন এই দুর্ঘটনার জন্য সরকার দায়ী, কারণ এত মৃত্যুর পরও সরকার এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এদিকে সড়কে অবস্থান নেওয়ার কারণে উভয়মুখী কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, আটকে থাকে পণ্যবাহী যানবাহন সহ গণপরিবহন। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে 1 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উত্তীর্ণ করতে হবে, কারণ আপনারা সাম্প্রতিক সময়ে দেখতেছেন যে এই রোডে অ্যাক্সিডেন্টের কারণে শিশু, বৃদ্ধ, ছাত্র সবাই রেহাই পাচ্ছে না অ্যাক্সিডেন্ট থেকে। চট্টগ্রাম কক্সবাজার 2 জেলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাতে ভোগান্তি শেষ হয় এবং যেটা মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তেছে সেটা কমে যায়। রাত্রিবার শুরু হয় কাল থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে 4টি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে। ব্যবসায়ীরা যেটা বলছেন, নভেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আনুষ্ঠানিক যাতায়াত শুরু হলেও রাত্রি বাসে অনুমতি না থাকায় এতদিন পর্যটকরা সাড়া দেননি। এখন খানিকটা সাড়া পাওয়া যাচ্ছে, কিন্তু ছেলে মেয়েদের স্কুলের বার্ষিক পরীক্ষার কারণে এখনও ব্যাপক সাড়া মেলেনি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। কক্সবাজার BWTA ঘাট, বাঘখালী নদীর জলে ভাসানো বিলাসবহুল 12 আউলিয়া, কর্ণফুলী, ক্রুজ অ্যান্ড ডাইন সহ 4টি জাহাজ।
জাহাজের গায়ে রং পলিশ করা, নানা সরঞ্জাম দিয়ে জাহাজ সাজানো প্রায় শেষ। কারণ কাল সোমবার থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে 4টি জাহাজ। জাহাজের মালিকরা বলছেন, পর্যটক না পাওয়ায় পুরো নভেম্বর মাসে জাহাজ যায়নি প্রবাল দ্বীপে। ডিসেম্বরে রাত্রিবাসের সুযোগ যুক্ত হওয়ায় এখন পর্যটকরা কিছুটা সাড়া দিচ্ছেন। যাত্রীরা সেভাবে এত বিধিনিষেধ নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণ করতে ইচ্ছা প্রকাশ করছে না। তবে আশা রাখছি যদি 2 মাসও যদি ভালোভাবে চালানো যায় তবে আমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে আসবে। আর পর্যটন ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বর জানুয়ারি সেন্ট মার্টিনে 2 মাস রাত্রি যাপনের সুযোগ দিলেও প্রবাল দ্বীপের ঝিমে পড়া পর্যটন শিল্প রক্ষা করা যাবে না। ব্যবসায়ী ও এলাকার মানুষের ক্ষতিও পোষানো অসম্ভব। তারা খুবই হতাশ যে এরকম সরকারের কঠিন সিদ্ধান্তের কারণে আমরা যে যারা আছি তারা মোটামুটি সেন্ট মার্টিনের যে আগেকার যে ব্যবসার পলিসি বা পরিস্থিতি ছিল এটা থেকে 10% এখন নাই বললেই চলে। আমরা এই অল্প টিকিট নিয়ে অল্প যাত্রী নিয়ে আমরা পৌঁছাইতে পারবো বলে আশা করতেছি না। আর কক্সবাজার ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বললেন, প্রবাল দ্বীপের পর্যটন নিয়ে নানা জটিলতার প্রভাব শুধু সেন্ট মার্টিন নয়, পুরো কক্সবাজারে পড়েছে। কক্সবাজার বিমুখ হয়ে বিদেশ ভ্রমণের প্রবণতাও বেড়েছে। এটার প্রতি মানুষের আস্তে আস্তে এই বিরূপ চিন্তাভাবনা চলে আসবে, অন্যদিকে ডাইভার্ট হওয়ার চিন্তাভাবনা চলে আসবে, দেশের বাইরে চলে যাওয়ার চিন্তাভাবনা চলে আসবে। অলরেডি আমাদের ধারণা বেশ কিছু লোকজন দেশের বাইরে চলে যায়। কক্সবাজার জেলা প্রশাসন বলছে, আগামী 2 মাস রাতে থাকা যাবে সেন্ট মার্টিনে। প্রতিদিন 2000 পর্যটক ভ্রমণের অনুমতি সহ 12টি নিয়ম মানতে হবে পর্যটকদের। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বেশ উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। এবারে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন 3 জন, সাংগঠনিক পদপ্রার্থী 6 জন। সেগুনবাগিচায় ডিআরইউর নজরুল হামিদ মিলনায়তনে ডিআরইউর ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। এবারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। সভাপতি পদের জন্য লড়ছেন আবু সালে আকন, মোহাম্মদ রোকনুজ্জামান, মোরসালিন নোমানি এবং তৌহিদুল ইসলাম মিন্টু। আর সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন হালিম মোহাম্মদ এবং মেহেদি আজাদ মাসুম। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন মাহমুদুল হাসান, মইনুল আহসান এবং মাইনুল হাসান সোহেল। এই প্যানেলে নির্বাচনে ভোট দেবেন 1952 জন। প্রত্যাশা একটাই, তারা সাংবাদিক বান্ধব হবে এবং সেই সঙ্গে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তারা কাজ করবেন। মূলত আমাদের অগ্রযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে। এটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটি বড় উদাহরণ বাংলাদেশে আর কি। আনন্দের সাথে আসলে ভোট দিতে আসি। আর প্রত্যাশা তো সবসময় প্রত্যাশা, আগেও যা ছিল এখনও থাকবে। নতুন যারাই আসুক তাদের প্রতি শুভকামনা এবং আমরা একটি সুন্দর ডিআরইউ দেখতে চাই, এটাই প্রত্যাশা। বঙ্গোপসাগরে মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজ। 5 দিনের এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, পেট্রোল ক্রাফট সহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার অংশ নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এই মহড়ায় যোগ দিয়েছেন। মহড়ায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত আছেন। নৌ কর্মকর্তারা জানিয়েছেন, মহড়ার শুরু থেকে নৌবহরের বিভিন্ন রণকৌশল, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকার নৌ স্থাপনা সমূহের প্রতিরক্ষায় করণীয় দেখানো হয়। সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং চোরাচালান, জলদস্যুদের দমনে এই মহড়া ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে নিরাপদ পারাপারের জন্য আন্ডারপাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। রোববার সকালে নলপাথর এলাকায় এই মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, নলপাথর এলাকা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে 2টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাই লোকজন প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হয়। বর্তমানে সড়কটি 6 লেনে উন্নীত করার কাজ চলছে। শুরুতে এখানে একটি আন্ডারপাস নির্মাণ করার কথা থাকলেও পরে সেটা সরিয়ে নেওয়া হয়, কিন্তু 6 লেনের কাজ শেষ হলে লোকজনের পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই এখানে একটি আন্ডারপাস নির্মাণের দাবি তোলেন তারা। কিছু দুষ্কৃত লোকেরা এখানে জটিলতা করে চাইতেছে এই আন্ডারপাসে কাটতে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা সবার দাবি যে আমাদের আন্ডারপাসে এখানে বরাদ্দ করতে সরকার বিশেষ বিবেচনা করে যে এটা এখানে দরকার। এখানে প্রায় 10,000 লোকের মতো চাকরি কাজ করে। এবার আবার আমরা গ্রামবাসী আছি, কালাদি দইরা, নলপাথর দইরা, প্রায় 4-5 হাজার লোকের বসবাস এখানে।
তো এখানে আমরা চাইতেছি যে এখানে একটা আন্ডারপাস হোক। আমাদের গ্রামের যা মানুষ আছি আমরা কেউ এই আন্ডারপাস আমাদের এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য দিব না। আপনার বিভিন্ন বিভাগে সেখানে এসে একটি সভা হতো, সেই সভার পর আবারও তার পরের দিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো। যে বিশদ কর্মসূচিটি গতকালই দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছেন। তো যাই হোক, এটিকে কেন্দ্র করে আমাদের ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং জেলা বিএনপিগুলো। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আপনারা কাছে আবেদন, আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন নেত্রী সুস্থ হয়ে উঠেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশে যারা সাধারণ মানুষ, যারা অত্যন্ত গভীর বেদনায় এবং তারা যে সহমর্মিতা দেখাচ্ছেন, সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাদের নেত্রী দ্রুত সেরে ওঠেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ বিষয়ে আমরা গতকাল থেকেই বারবার বলছি এবং তার পরিবারের পক্ষ থেকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে টেলিফোন করে জানিয়েছেন যে তাদের যে মানে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি তাদের যে আবেগ, সেটাকে নিঃসন্দেহে আমরা শ্রদ্ধা করি। তাদেরই সেটারই ফলশ্রুতি হচ্ছে হাসপাতালের কাছে উৎসুক জনতা সেখানে ভিড় করছে। কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার সেজন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো, সেটা বিঘ্ন ঘটছে। এমনকি আমাদের নেত্রীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারও চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। তো উত্তরের অবহেলিত জনপদ নাটোর। একসময় প্রায় নাটোরের রানী ছিলেন ভবানী। তখন এই জেলা ছিল রাজধানী, কিন্তু কালের বিবর্তনে সেই নাটোর আজ অবহেলিত। কিন্তু এবার নাটোরের নারীরা চান তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবে এমন নেতাকে ভোট দিতে। নাসিম আলীর ছবিতে আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। নারীদের কর্মবান্ধব কোনো পরিবেশ নেই নাটোরে, তাই এবার নাটোরের নারীরা এমন প্রার্থীকে ভোট দিতে চান যারা তাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। শুধু আশ্বাস বা প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে নারীরা চান দৃশ্যমান উদ্যোগ। নাটোর জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 15,29,419 জন, যার মধ্যে নারী ভোটারই 7,68,698 জন। এই জেলায় পুরুষ ভোটারের চাইতে নারী ভোটার কিছুটা বেশি, তাই নারীরা এবার তাদের ভোট দেখে শুনে দিতে চান। আগামী নির্বাচনে একজন নারী হিসেবে আমি চাবো যে নির্বাচনে নারীর যে অংশগ্রহণের শতাংশটা এটা একটু বৃদ্ধি করা দরকার। এখনো এখানে শিক্ষার হার অনেক কম, যেহেতু তৃণমূল পর্যায়ে আমার যাইতে হয়, গ্রাম পর্যায়ে। আসলে আমরা এমন সরকার চাই যেটা সর্বোপরি নারী পুরুষ সবার জন্যই ভালো হবে এবং ওভারঅল সব দিক থেকে প্রোগ্রেসিভ হবে। পলাশীর যুদ্ধে যখন পুরুষ রাজারা নবাবের বিরোধিতা করেছিল, তখন রানী ভবানী নবাবকে সৈন্য পাঠিয়েছিলেন। তাই নাটোরের রানী ভবানীকে হাজার বছরের মধ্যে দূরদর্শী নারী নেত্রী হিসেবে স্বীকৃতি দেয় ইতিহাস। সেই অঞ্চলের নারীরা রাজনীতি আর কর্মজীবনে পিছিয়ে থাকতে চান না। দলগুলোর কাছে তাই নারী সংসদীয় আসন বাড়ানোর দাবি তাদের। প্রথমবার ভোট দেব, আমার প্রত্যাশা হচ্ছে নারীদের নিরাপত্তা, সরকার সবার জন্য কাজ করে। আমরা নাটোরের নারীরা যেন উদ্যোক্তা ভালোভাবে হতে পারি, সেটাতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেটা নিয়ে তারা যেন আমাদেরকে সুব্যবস্থা দেয়। আমরা চাইবো যে আসবে সে যাতে আমাদের নারীদের একটু দেখে, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি, কোনো সমস্যা যাতে না হয়। নাটোরের নারীরা চান এমন শিল্প কলকারখানা যেখানে শুধু নারীরাই কাজের সুযোগ পাবেন। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।